এই মুহূর্তে আমার দেখবেন যে পেঁয়াজ লাগছে, কিন্তু আমি যেই জায়গা থেকে পেঁয়াজটা আনতে চাচ্ছি সেই গভর্নমেন্ট বলছে যে না, আমি ওই এখন সে করলো কি, তার দেশের পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে গিয়ে সে পেঁয়াজের এক্সপোর্ট বন্ধ করে দিল। ঠিক না? এই সিচুয়েশনগুলো ইনক্রিজিংলি হচ্ছে। বা আপনি ইউক্রেনকে বলা হচ্ছে গ্লোবাল শস্যের আধার, হঠাৎ ইউক্রেনই মানে আপনার এখন বড় একটা ওয়ারে জড়িয়ে পড়েছে, তো সেক্ষেত্রে আপনি শস্যটা পাবেন না। আমি তো ক্রনিক একটা ডেফিসিট আছে, এই ডেফিসিটটা আমার কোনো কোনো বছর 6, 7, 8 মিলিয়ন টন হয়ে যায়, আমি যদি ভুল না বলি। আমার 70-80 লক্ষ টনের আমার একটা খাদ্যের একটা সংকট থাকে। তো এই ডেফিসিটকে, আমাদের মতো গরিব দেশকে এইটাকে মানে ওভারকাম করাটা একটা বিগ চ্যালেঞ্জ। মার্কেট ঠিক থাকলে, গ্লোবাল ট্রেড ঠিক মতো থাকলে, গ্লোবাল যদি কোনো বিগার ক্রাইসিস না থাকে ইউক্রেন ওয়ারের মতো, বা যদি বড় বড় সুপার পাওয়ারের মধ্যে কোনো টেনশন না থাকে, তাহলে হয়তো বা আমরা এইটা আমার জন্য চিন্তার কোনো কারণ নাই। কিন্তু যদি গ্লোবাল টেনশনটা ভাই থাকে, বিভিন্ন জায়গায় যদি ওয়ার থাকে, এবং একটা বড় পরাশক্তি যদি ওয়ারে জড়িয়ে পড়ে, এবং যেমন একটা পরাশক্তি যার উপরে পুরো পৃথিবী খাদ্যের জন্য নির্ভরশীল, তারা যদি জড়িয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে আমার আপনার কি অবস্থা হয়? আমি তো চাবো না যে আমার একটা, যে লোকটা একদম খুব দরিদ্র মানুষ, সে একদিনও অভুক্ত থাকুক। এই বিষয়টা এখনকার দিনে আমাদের এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, অন্যান্য দেশে তো এটা দেখছে, ইন্টারিম গভর্নমেন্টের এটা খুব বড় প্রায়োরিটি ছিল। ইন্টারিম গভর্নমেন্ট, যে প্রফেসর ইউনূস প্রথমে এসে উনি বারবার একই জায়গায় এমফাসিস দিচ্ছেন যে আমরা নেদারল্যান্ড হতে চাই। আমরা নেদারল্যান্ড কেন হতে চাই? নেদারল্যান্ড দেখবেন যে খুবই ডেল্টা কান্ট্রি, বদ্বীপ দেশ, ওদের কিন্তু ছোট কান্ট্রি, কিন্তু ওরা এত বেশি এগ্রি পণ্য তৈরি করে যে ওরা মানে পুরো ইউরোপকে সেটা এক্সপোর্ট করে। তার গত বছর তার এক্সপোর্ট ছিল $133 বিলিয়ন। নেদারল্যান্ডের অন্যান্য, নেদারল্যান্ড চিপ টেকনোলজিতে অনেক বড়, নেদারল্যান্ডের ইলেকট্রনিক্স টেকনোলজিতেও অনেকে এগিয়ে, কিন্তু এগ্রিতে তারা স্বয়ংসম্পূর্ণ। আমাদের মতো দেশ যার 18 কোটি লোককে খাবারের নিশ্চয়তা দিতে হয়, আমাদের এখন অ্যাগ্রেসিভলি সেই জায়গায় যেতে হবে যেখানে আমি আমার পুরো দেশের সবাইকে তো আমি খাবার ইনশিওর করব এই লিমিটেড অ্যামাউন্ট অফ ল্যান্ডের মধ্যেই, প্লাস আমার এক্সপোর্ট করতে হবে। এই জায়গায় আমাদের যেতে হবে। এটা এই গভর্নমেন্ট যদি না পারে, আর একটা গভর্নমেন্ট আসুক, যেই আসুক, ওইটায় যাওয়ার জন্য আমার যা পলিসি, আমার সেটা এনশিওর করতে হবে। এবং সেই জায়গার জন্য যা যা পলিসি দরকার সেটার নিয়ে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন, নেদারল্যান্ডের সাথে কথা বলেছেন, এফওএর সাথে, আপনি জানেন উনি রোমে গিয়েছিলেন এফওএর একটা প্রোগ্রামে, ওনাদের সাথে আপনি নিবিড়ভাবে কথা বলেছেন। চায়নার সাথে ওনার নিবিড় এই বিষয়ে আলাপ হয়েছে। যাদের যাদের এগ্রিকালচার টেকনোলজিতে যারা এগিয়ে গেছেন, তাদের সাথে ওনার একটা এই বিষয়ে বারবার কথা হচ্ছে, এবং উনি চান যে এই কথাটা, আর নতুন যে গভর্নমেন্ট আসে তারাও যেন এই কথাটা চালিয়ে যান। আমাদের যে করে হোক আমাদের খাদ্যে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ওই ফেক স্বয়ংসম্পূর্ণ না, যেটা মতিয়া চৌধুরী পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, অথচ ওই বছর 60 লক্ষ টন খাবার আনতে হয়েছে। আমরা সেই জায়গায় যেতে চাই না। আমরা এমন একটা জায়গায় যেতে চাই যে আমার এগ্রিকালচারে আমি স্বয়ংসম্পূর্ণ হব, এবং অ্যাট দ্য সেম টাইম আমি যদি স্বয়ংসম্পূর্ণ হই এবং এটার আমার যদি এক্সপানশন, আমার যদি প্রোডাকশন অনেক বাড়ে, যেটা ভয়াবহ রূপ হয় যে আমার মার্জিনাল যারা ফার্মার আছেন তারা অ্যাফেক্টেড হন, তারা আর দামটা পান না। আমাদের ওই স্বয়ংসম্পূর্ণও হতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম তাকেও আমার প্রোটেকশন দিতে হবে। আপনি জানেন যখন একটা বড় হারভেস্ট উঠে, আমি যে জায়গার থেকে আসি সেই জায়গায় পেঁয়াজের খুব হয়, আমরা দেখেছি কিভাবে সাফার করে, আমার চাস্তো ভাইরা সাফার করে, যে পেঁয়াজ প্রথম যখন উঠে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেঁয়াজের মন 1000 টাকা থাকে, তার টোটাল প্রোডাকশন কস্ট মিলে দেখা যায় 1300-1400 টাকা। তো সে যদি 2000 টাকার নিচে পেঁয়াজ বিক্রি করতে পারে, বিক্রি হয় তার, তাহলে তার কিছুই থাকে না সেক্ষেত্রে। তো যাতে ছোট ফার্মাররা বাংলাদেশে যেখানেই আছেন তারা যাতে প্রোটেকশন পান, তারা যাতে তাদের এক ধরনের সেফগার্ড থাকে, মেজার থাকে,
সেটার জন্য এই গভর্নমেন্টকে, এই বাংলাদেশ সহ সামনের সাকসেসিভ গভর্নমেন্টকে দেখতে হবে এবং এই গভর্নমেন্ট এটা নিয়ে বেশ কিছু কাজ করছে। এগিয়ে আমরা এই জন্য যেটাকে সবচাইতে উনি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা নতুন নতুন এক্সপোর্ট মার্কেট খোঁজা। আমের জন্য আমের দাম দেখেন, আপনারা যদি রিকল করেন আমাদের গত 10 বছর ধরে আমের দাম কিন্তু বাড়ছে না, আমের দাম একই আছে। আম বাড়ছে কিছু কিছু ক্ষেত্রে, কেউ কেউ যদি খুব ক্লেভার মার্কেটিং করছেন, হ্যাঁ, অনলাইনে কিছু লোককে বুঝ দিচ্ছেন যে এটা হচ্ছে রেয়ার টাইপের হিমসাগর দিয়ে আপনি হয়তো 500 টাকা বিক্রি করছেন, বাট যে মার্কেটটায় যে আমটা মার্কেটে আসছে, যে কৃষক পর্যায়ে দেখা যাচ্ছে 40-50 টাকা বা 30-40 টাকার উপরে উনি পাচ্ছেনই না। তো সেই জায়গাটা তো আমরা চাই না। উনি আমের নতুন মার্কেট খুঁজছে, আমাদের নতুন মার্কেট খুঁজতে হবে যে আমরা যেই পণ্যটা আমরা এক্সপোর্ট করব, এবং অ্যাট দ্য সেম টাইম যেই হঠাৎ করে যখন হারভেস্ট হবে সেই হারভেস্টের সময় আমরা যাতে এই এমন প্রত্যেকটা গ্রামে গ্রামে যাতে একটা ছোট আকারের কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি থাকে, যাতে এই পণ্যগুলো স্টোর থাকে, স্টোরেজ করা যায়, যাতে হঠাৎ করে কফি দেখবেন যে কিছুদিন পরে অনেক অনেক কথা বলেন যে কফির দাম 120 টাকা হয়ে গেছে, কিন্তু যখন কফির দাম ইয়েতে কারণ বাজার, আমি আর ইফতেকার ইয়েতে ছিলাম, যখন ওইটার দাম 8 আনা, 1 কেজির দাম 8 আনা হয়ে যায় বা 1 টাকা হয়ে যায়, তখন আর কেউ এটা রিপোর্ট করেন না। তখন তো মার্কেটে এত গ্লাট হয়, মার্কেটটা প্লাঞ্চ করে। তো যাতে একটা কৃষক যাতে যেই কফির দাম সে 120 টাকা দরকার নেই, কৃষক চান 20 টাকা বা 30 টাকা, তার এই দামটা যাতে তাকে আমরা ইনশিওর করতে পারি। তো এগ্রিকালচারের সাথে রাজনীতি জড়িত, এগ্রিকালচারের সাথে গ্লোবাল পলিটিক্স জড়িত, এগ্রিকালচারের সাথে আমার আপনার ওয়েলবিংটা জড়িত। আমি এই যে একটা দেশ হিসাবে যে আমি গ্লোবাল রাষ্ট্রপুঞ্জে যে আমি একটা সম্মানের সাথে যে দাঁড়াতে পারবো, এইটাও আমার, এই সম্মানটাও এখানে জড়িত। তো এই জায়গাটা আমাদের এনশিওর করতে হবে। এই জায়গাটায় যারা একটু রিল্যাক্স হবেন এগ্রিকালচারে, তাদের জন্যই এটা, মানে আমি বলবো যে এটা ব্যাকফায়ার করবে। এগ্রিকালচার এমন একটা জিনিস সেই জায়গাটা, এবং এই জায়গাটা পলিটিক্স এটা ডিটারমাইন করে অনেক কিছু আমাদের। আপনি দেখেন এই যে সয়াবিন নিয়ে কি হচ্ছে, চায়না ইউএসএ থেকে সয়াবিন কিনছে না, আমরা ইউএসএ থেকে সয়াবিন কিনছি, ফলে আমরা দেখা যাচ্ছে ইউএসএর যে ফার্ম লবি আমাদের সাথে এখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এটা চিফ অ্যাডভাইজার, আমি বলবো যে একটা বিগ একটা ফরেন পলিসি আমাদের, একটা আমি বলবো যে একটা নতুন মাত্রা উনি অ্যাড করেছেন, যে না ইউএসএর অন্যান্য অনেক দেশ দেখবেন যে 14-15টা লবি গ্রুপ রাখছে তার হয়ে কাজ করতে, কিন্তু আপনি যদি ইউএসএর মধ্যে দেখেন যে একটা খুব বড় একটা সেক্টর আপনার হয়ে দাঁড়িয়েছে, তখন হয় কি, তখন আর আপনার লবি গ্রুপ লাগে না। যেটা আমাদের ক্ষেত্রে যে ডক্টর খলিলের নেতৃত্বে যে কাজটা হয়েছে, তাদের সাথে আমরা একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে পেরেছি, এবং আপনি দেখেন ওদের সয়াবিন আমাদের কোম্পানিগুলো তাদের থেকে সয়াবিন কিনছে, এবং এতে তাদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। তো এই বিষয়গুলো মানে গ্লোবাল যে পলিটিক্সটা, এই জায়গায় আমাকে ন্যাভিগেট করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাকে আমার প্রোডাকশনটা বাড়াতে হবে। আমি যেই জায়গায় আছি, আমার যে বিপ্লবটা ইরি নিয়ে আসছে, তারপরে বিড়ি এটা করেছে, বা আমাদের আস্তে আস্তে যেটা আমাদের ঘরে ঘরে বিপ্লব হয়েছে, আমাদের ফিশে বিপ্লব হয়েছে, এবং আমাদের যে ফিশের যে বিপ্লব, সেটার কারণে আপনি দেখেন এখন পুরো ইন্ডিয়ার যে 7টি রাজ্যে আমাদের ফিশ ওইখানে যাচ্ছে আমরা এখন নিয়ে, এবং ওইটার এক্সপোর্টের আপনার ইনকামের টাচটা আমরা ময়মনসিংহে যে দেখতে পাচ্ছি। যারা যারা ভালো করছেন, আমি ওইখানে আমার ওয়াইফের একটা প্রপার্টি আছে, ওইখানে যে দেখি অনেকে ফ্ল্যাট কিনছেন। আমি একজনকে জিজ্ঞেস করলাম আপনি কী করতেন, এবং উনি শিং মাছ বিক্রি করে বিশাল লাভ করেছেন, এই জন্য একটা ফ্ল্যাট কিনলেন। তা আমরা এরকম তো অনেক বড় বড় চাই। বাংলাদেশ মাছে বেসিক সিরিয়াল, আমরা সব কিছুতে পারবো না, বেসিক সিরিয়ালে এবং আমরা বেসিক ফুডে যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ হই, এটাই আমাদের এমফাসিস দিতে হবে। এবং আমরা এখন যে গ্লোবাল যেগুলো এই যে যুদ্ধর কারণে আমাদের আরেকটা দেখতে হবে যে আমরা যেই পরিমাণ শস্যকে আমরা স্টোর করি, সাইলোতে রাখি 20 লক্ষ টনের মতো, হয়তো বা এবছর কিছু বাড়বে,
এটা 25 লক্ষ হওয়ার কথা। তো এইটা আমার মনে হয় যে আমাদের আরও বাড়িয়ে এটা 50 লক্ষ টনে করা উচিত, যাতে আমি মার্কেটটাকে আমি স্ট্যাবিলাইজ রাখতে পারি। এটা আমাদের সত্যিকার অর্থে গ্লোবাল মার্কেট কখন কি কোন অবস্থায় পড়ে সেই জায়গার থেকে তো আমাদেরকে নিজেদের আমাদের পিপলকে তো প্রোটেকশন দেওয়া উচিত। এইটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি আমাদের নতুন নতুন ভ্যারাইটি দরকার। আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে যেই সমস্যাগুলো তৈরি হচ্ছে, এক ধরনের স্যালিনিটি এনক্রোচমেন্ট হচ্ছে, আমরা যেই ব্যবহারযোগ্য যে জমি এখনও 60% আছে, এটা আদৌ 60% থাকবে কিনা সেটা আমাদের দেখা উচিত। এবং সেই জায়গায় আমাদের নতুন নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করা উচিত। আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে সরকারি এজেন্সিগুলো যা না করছে তার চেয়ে দেখা যাচ্ছে অনেকে ইউটিউব দেখে অনেক টেকনোলজি ইন্ট্রোডিউস করছে। এই জিনিসটা আমরা লক্ষ্য করছি, বাট এতে বোঝা যায় যে মানে মাইক্রো লেভেলেও টেকনোলজিক্যাল ইন্টারভেনশন থাকলে এগ্রিকালচার আউটপুট বাড়বেই, এটা কমবে না। এবং সেই জায়গায় আমাদের সমন্বিত সমস্ত এই সামনের দিনগুলোতে সত্যিকার অর্থে আমাদের গ্রামগুলোকে আরও ছোট করতে হবে, গ্রামগুলোকে ছোট করে আমাদের শহরগুলোকে বড় করতে হবে, যাতে আমরা এগ্রিকালচার ল্যান্ডকে আরও ফ্রি আপ করে দিই। অনেকে এটাকে বলবেন যে না, আমরা তো গ্রামকে শহর করলে কেমন হয়, কিন্তু সত্যি করতে গ্রামকে যদি শহর করা হয়, যে পরিমাণ এগ্রিকালচার ল্যান্ড নষ্ট হয় সেটা আসলে আমরা অ্যাফোর্ড করতে পারবো কি না। আপনি আপনার সবাইকে বলি 14 গ্রামে একটু ভিজিট করতে যাবেন, যে দেখবেন যে 14 গ্রামের মানুষ বাংলাদেশের সবচেয়ে আগে প্রসপ্যারিটি তাদের মধ্যে আছে। তারা সবাই তাদের গ্রামগুলোতে প্রাসাবোদ্যাপন তারা বাড়ি বানিয়ে রেখেছেন, কেউ আসে না। কি পরিমাণ ল্যান্ড আপনার তারা করছেন, বছরে 5 বছর একজন আসেন, বিশাল বিশাল বাড়ি বানিয়ে রেখেছেন। এটা হয়তো বা এগ্রিকালচার ল্যান্ড হতে পারত, কিন্তু আমি ওই যে আমার বাবার ভিটায় আমি একটা ল্যান্ড করছি, বা আমার ভাই এইখানে করছে, আমি আবার একটা এগ্রিকালচার ল্যান্ড কিনে ওইখানে আবার আমি আমার ল্যান্ডটাকে অপচয় করছি। এই জায়গাগুলো, এই সমস্ত সব কিছুই আসলে একটা গভর্নমেন্টের সমন্বিত চিন্তার মধ্যে থাকতে হবে। এই চিন্তাটা আমরা আরও সামনে অ্যাগ্রেসিভলি সামনের গভর্নমেন্টগুলোকে এটা নিয়ে ভাবতে হবে। যে করেই হোক আমাদের শস্য উৎপাদনে আমাদের, আমি বলবো যে সেলফ সাস্টেইন, আমাদের মানে আমি বলবো এই পুরো অটার্কি এইখানে, মানে এর অটার্কি যাতে আমার আসে, আমার যাতে শস্য প্রতি বছর সারপ্লাস থাকে, কম থাকে না, যে কোনো শস্যই আমি করি। এবং সেই করার প্রযুক্তি গ্লোবালি আছে, সেই করার মতো ফার্টাইল ল্যান্ড আমাদের আছে। এটা আমাদের, এইটাই হোক আমাদের পলিসি। আমরা নেদারল্যান্ড হয়তো বা পারবো না, বাট 10 বছর আমি যদি টার্গেট করি, নেদারল্যান্ড যদি পারে, তারা যদি 50 লিটার দুধ একটা গাভীর থেকে নিতে পারে, আমরা পারবো না কেন? একদিন পারবো। আমি যখন ছোট হয়েছি, আমার দাদির মনে আছে যে যেই দিন উনি 1 কেজির থেকে 1.5 কেজি দুধ পেতেন, সেদিন উনি খুশি হয়ে পড়তেন। এখন তো কেউ যদি 10 কেজির নিচে পায়, তার মনটা খারাপ হয়ে যায়, এটা কি পেলাম, এটা তো হলো না। তা আমরা তো ওই জায়গায় যেতে চাই, এবং এই সব কিছুর উপর নির্ভর করছে অ্যাজ এ কান্ট্রি হিসাবে আমাদের ফিউচার, আমরা কোথায় যেতে চাই। আমি আর আগাবো না, আমার মনে হয় যে আমি অনেক বেশি কথা বলে ফেলছি। আর আমরা জুটের বিষয়ে আসছে, জুটকে নিয়ে আমাদের ভাবতে হবে। জুট নিয়ে যেটা হয়েছে যে আমরা জুটের ডাইভার্সিফিকেশনের কথা বারবার আসছে। সমস্যা যেটা, মূল যেটা সমস্যা, সেটা হচ্ছে যে জুট কেউ পচাতে চান না। আপনারা জুট পচানো দেখেছেন গ্রামে, যে কি ভয়াবহ একটা জিনিস। আমরা এই জায়গার থেকে আসলে গত 150 বছর এই কোনো টেকনোলজি আনি নাই কীভাবে জুটকে আমি রটিং করব। আর জুটের যদি আমি ভালো মতো রটিংটা না করতে পারি, কোনো নতুন কোনো কম পানি খরচ করে এটাকে জুটের আঁশ ছড়ানো যদি আমরা না করতে পারি, জুট টিকবে না। আমি যতই গোল্ডেন ফাইবার বলি, এটা টিকবে না। কেননা ইয়াং যে ছেলেটা বড় হচ্ছে, সে তো জুট রটিংয়ে যাচ্ছে না। আমার চাস্তো ভাইরা কেউ করে না। আমি যেই
বংশে আছি সেই বংশে 97 জন আছে, আমি হিসাব করে দেখছি, তার মধ্যে একটা ফ্যামিলি জুট রটিং করে, আর কেউ করে না। তার গ্রামেই আছে, আমাদের ফ্যামিলি ঢাকার দিকে, 2-1 জন ঢাকায় আসছে, বাকিরা কেউ এই কাজটা করতে চায় না, অন্য কাজ করে। কারণ জুটকে তো আমার বাঁচাতে হবে। চাইনিজ কালকে পরশুদিন আসছিলেন চাইনিজ, ওদের একজন খুব বড় চাইনিজ এক্সিম ব্যাংকের অফিসিয়ালরা আসছিলেন, তারা বাংলাদেশের জুটে বড় রকমের ইনভেস্টমেন্ট করতে চান, 1 মিলিয়ন টন জুট ওনারা প্রসেস করতে চান, সেটা দিয়ে বায়ো ফার্টিলাইজার করতে চান, সেটা দিয়ে ওনারা এনার্জি করতে চান, সেটা দিয়ে ওনারা প্লাস্টিকের অল্টারনেটিভ, আমরা যেই অল্টারনেটিভ করছি সেটা অনেক প্রাইসি, আনফর্চুনেটলি 25 টাকার ব্যাগ কেউ নিবে না। ওনারা এটাকে আরও কত ভালো টেকনোলজি এনে এটাকে আরও এফোর্ডেবল প্রাইসে করে গ্লোবালি এটাকে কিভাবে বিক্রি করা যায় সেটা নিয়ে হবে। তো আমরা যদি আমাদের জুট আর তাদের টেকনোলজি ম্যাচ করাতে পারি, জুট ক্যান বি এ বিগ। তো এই জায়গাটাও আমাদের ভাবতে হবে। আমরা এই একই জিনিস কিছু হলে একটু পরে এটা নিয়ে কমিটি করো, ওইটা নিয়ে নতুন প্রতিষ্ঠান করো, ওইটা নিয়ে জুট ডাইভার্সিফিকেশনের নতুন ইয়ে করো, এবং খুব ঘটা করে কিছু জুটের ব্যাগ, কিছু মানে খুব ক্লেভার বিজনেসম্যান এটা আবার একটু করে আমাদেরকে বিক্রি করে দেখা দিয়ে যাচ্ছেন যে জুট ডাইভার্সিফিকেশন হচ্ছে। তো অনেস্টলি স্পিকিং জুট নিয়ে আমাদের কোনো অগ্রগতি নেই। আমরা সেই কার্পেট প্যাকিংই করছি, আমরা সেই স্যাকিংই করছি, বস্তা করছি, কিছু কার্পেট টাইপের ইয়ে করছি, এর বাইরে কিছু করছি না। 2-1টা ব্যাগ করি যেটা আমি আপনি মানে সরকারি পৃষ্ঠপোষকতায় ওই ব্যাগগুলো বিক্রি হয়, আদারওয়াইজ কেউ নিতেও না। এই জায়গাটাতে তো আমাদের বেরোতে হবে, এমন করতে হবে যেটা গ্লোবালি সবাই এটা নেওয়ার জন্য এক ধরনের ঢেউ উঠে, সেই ঢেউটা তো আমরা উঠাইতে পারি নাই। তো এই জায়গাটাও আমাদের আসলে দেখতে হবে। আমাদের ভবিষ্যৎ এগ্রিকালচার, এর বাইরে না, আমাদের সেই জায়গায় যেতে হবে, এবং এই জায়গায় যাওয়ার জন্য বিএজিএফ কাজ করছে, নেক্সট গভর্নমেন্টগুলো কাজ করবে, আমরা কাজ করেছি। প্রফেসর ইউনূস তার কিছু ভিশন দিয়েছেন, সেই ভিশন নিয়ে সবাই কাজ, আমরা এই অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে। কিন্তু আমাদের সেই জায়গায় যেতে হবে যেদিন একদিন আমরা প্রাউডলি বলতে পারি যে আমরা এশিয়ার নেদারল্যান্ডস। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ শফিক ভাইকে। আসলে